আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। এবার গরমে লোডশেডিংকে সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করবে সরকার। ভারসাম্য বজায় রাখা হবে গ্রাম আর শহরের বিদ্যুৎ পরিস্থিতির। দুপুরে রাজধানী বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দাম কমানোর বিষয়ে মত বিনিময় হয়েছে। ট্যারিফ প্রতি ইউনিট 8.5 টাকা করে নির্ধারণ করে অন্যান্য কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দর নির্ধারণের তাগিদ দেওয়া হচ্ছে। এ সময় জ্বালানি খাতকে দ্রুত সংস্কারের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি। এমন কিছু আমরা হাতে নেই নাই যেটা আমরা করতে পারবো না। তো এই যে ওভারডিউ পেমেন্ট নিয়ে একটা খুব হচ্ছে, এটা কেউ বলছেন ভালো হয়েছে। প্রথমে সবাই আমাকে বলে এটা ক্যান্সেল করে দেন না কেন, এই যে আদানি পাওয়ার কিংবা এই কন্ট্রাক্ট এগুলো তো ধরেন আমি যদি এক্স এর কন্ট্রাক্ট শেষ করি, তার যদি 1200 মেগাওয়াট থাকে তখন তো 1200 মেগাওয়াটের একটা সংস্থান করতে হবে, নাহলে কি হবে। এখনই দায়িত্ব ছেড়ে রাজনীতিতে যোগদানের সময় হয়নি, তবে দেশের প্রয়োজনে আবারও রাজপথে ফিরে যাবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলে যুক্ত হব কিনা এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন দলে যুক্ত হওয়ার বিষয়টিও নিশ্চিত নয়। যে কোনো দলেই যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব, কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে, তো সেখানে আগ্রহটা তো আছে। কিন্তু যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব, এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ করেছে একটি পরিবর্তনের বাংলাদেশ দেখার জন্য। তাই দীর্ঘদিনের ফ্যাসিস্ট শাসন ও অনিয়ম, দুর্নীতি দূর করতে সংস্কার জরুরি। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির 3য় সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, 71 থেকে 24 পর্যন্ত যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অসামান্য, তবুও নারীরা অবহেলার শিকার। দেশের তরুণ তরুণীরা, শিক্ষার্থীরা একটা চরম আত্মত্যাগ করেছে। এই আত্মত্যাগটা কেন করেছে? তারা করেছে দেশটা যেভাবে চলছে সেভাবে চলাটাকে তারা উচিত মনে করছে না, তারা ন্যায় মনে করছে না, ন্যায্য মনে করছে না। সেই ব্যবস্থাটা ভেঙে দিয়ে নতুন একটা ব্যবস্থা তারা গড়তে চাচ্ছে। এই জন্যই তো এই আত্মত্যাগ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে বিনিয়োগ পরিবেশের সৃষ্টির মাধ্যমে বাণিজ্য বাড়াতে আরও কার্যকর ভূমিকা নিতে সরকারকে পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান এই পরামর্শ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক বাজারকে কাজে লাগানোর আহ্বান জানান। রাজধানীর তেজগাঁয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই পরামর্শ দেন। এতে ঢাকা কলেজ ও ইডেন কলেজের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। জুলাই পরবর্তী যে একটা নতুন পরিস্থিতির মধ্যে আমরা এসেছি এত স্যাক্রিফাইসের মধ্য দিয়ে, তাহলে এই স্যাক্রিফাইসের ফলে আমাদের যেসব নেতিবাচক দিকগুলোর কথা বিরোধী দল খুব যুক্তিসঙ্গতভাবেই বলেছেন, সেটার কোনো পরিবর্তন হয়েছে কিনা? প্রাতিষ্ঠানিক দুর্বলতা, করাপশন, আমাদের পোর্টে গেলে এত সময় লাগে, আমাদের অন্য দেশের ভিতর দিয়ে ট্রান্সশিপমেন্ট করতে হয়, কিন্তু আমাদের নিজেদের সক্ষমতা আমরা বাড়াইনি। বিদেশি বিনিয়োগ যদি আসতে হয় তাহলে প্রশিক্ষিত জনবল লাগবে, সেটা প্রশিক্ষিত শ্রমিক লাগবে এবং মিড লেভেল প্রফেশনালও লাগবে। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় শনিবার দুপুরে ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন তিনি।
এর আগে গতকাল কাতারের 4 দিনের সরকারি সফর শেষে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। পোপ ফ্রান্সিস গত সোমবার মৃত্যুবরণ করেন। তিনি 12 বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। নিজের ভালোবাসার স্থান ব্যাসিলিকা অব সেন্ট ম্যারি মেজরে সমাহিত করা হবে তাকে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয় দিনের মতো সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে দিল্লি সিন্ধু নদের পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনী সেনাচৌকি থেকে প্রথমে গুলি চালানো হয়। জবাবে ভারতীয় বাহিনীও গুলি ছোড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান। এর আগে গত বৃহস্পতিবার রাতেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এদিকে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় চটেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানান, সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসাবে তার দেশ কখনোই নদের ওপর তার দাবি ছাড়বে না। ভারতকে সতর্ক করে তিনি বলেন, সিন্ধুর পানি বন্টন চুক্তি হতে পাকিস্তানকে বাদ দিলে সেখানে ভারতীয়দের রক্ত ঝরবে। ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। হামলার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ নিচ্ছে। অর্ণব প্রসাদ, RTV। এদিকে ভারত শাসিত কাশ্মীরে হামলার জেরে গুজরাটের দুই শহর আহমেদাবাদ ও সুরাতে চালানো অভিযানে 1000-এরও বেশি অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আহমেদাবাদ শহর থেকে প্রায় 890 জন এবং সুরাত থেকে 134 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে। এই অভিযানকে ইতিহাস গড়া সাফল্য বলে অভিহিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি। ভারতে বার্তা সংস্থা PTI-এর বরাতে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কড়া নির্দেশনার পরই এই অভিযান চালানো হয়। শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন অমিত শাহ। গণতন্ত্র ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। নির্বাচনের ডিসেম্বর টু জুন দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি রুহুল কবির রিজভীর। বলেন, কিছু উপদেষ্টার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে, যা 24-এর গণ অভ্যুত্থানকে কলঙ্কিত করছে। রুদ্র রফিকের রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের স্মরণে আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক সভা। এতে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার বলেন, দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্রের বিকল্প নেই। ফ্যাসিবাদের মিথ্যে মামলায় 60 লাখ আসামি মুক্তি কতদূর শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতি ও পাচারের টাকা দিয়ে দেশে অনবরত অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা। কেন এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন মানুষের হৃদয়কে? পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন। কেন তাদের APS এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? নাটোরে এক অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে চলমান অস্থিরতা বন্ধ করা সম্ভব নয়। জাতীয় রাজনীতিতে কিছু ষড়যন্ত্রকারী বাংলাদেশের মধ্যে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা চাচ্ছে
আমার অরাজকতা। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চ আয়োজিত মানববন্ধনে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপি নেতাদের। একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধির দল। সন্ধ্যায় গুলশানে একটি অভিজাত হোটেলে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি, আন্তর্জাতিক বিভাগ, দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রধান পেং জিউবিন এর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধির দল বিএনপির সাথে বৈঠকে বসেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধির দল যোগ দিয়েছেন এই বৈঠকে। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এই বৈঠকে গুরুত্ব পাবে বলে জানানো হয় বিএনপির পক্ষ থেকে। কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, ঐকমত্য কমিশনের এ প্রস্তাবে সহমত জানিয়েছে জামাত। তবে 4-এর পরিবর্তে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মেয়াদ 5 বছর চায় দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে কথা জানান জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় সংসদের এলডি হলে সকাল 10:30টায় এ আলোচনা শুরু হয়, সন্ধ্যা 5:15টায় শেষ হয়। সংস্কারের ক্ষেত্রে দলের চেয়ে জামাত দেশকে বেশি গুরুত্ব দেবে জানিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সমর্থন ও শর্ত সাপেক্ষে 70 অনুচ্ছেদ পরিবর্তনের পক্ষে বলে জানান ডাক্তার তাহের। আর সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদদের ঋণ শোধ করতে চায় বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রে, এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকালে রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালীর রাবার বাগান এলাকায় পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। এ সময় আহত হন আরও একজন। এদিকে গাজীপুরে কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় আজিজ নামে এক বেকারি শ্রমিক নিহত হয়েছেন। সকালে উপজেলার বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে প্রার্থনা মিছিল শেষে কফিন সমাধিস্থল রোমের সান্তা মারিয়া ম্যাগিওর গির্জায় পৌঁছেছে। তাকে সমাহিত করার পর ঘোষণা করা হবে 9 দিনের শোক। রীতি অনুযায়ী পোপের মৃত্যুর 15 দিন পর নতুন পোপ নির্বাচনে আনুষ্ঠানিকতার কথা থাকলেও এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভ্যাটিকান প্রশাসন। শেষকৃত্য অনুষ্ঠানে আনুমানিক 2.5 লাখ ভক্ত অনুরাগী যোগ দিয়েছেন, যার মধ্যে 50,000 জন সেন্ট পিটার স্কোয়ারের মধ্যেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জকে সহজেই 7 উইকেটে হারিয়েছে আবাহনী। টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাট করতে পাঠালে 225 রানের বেশি করতে পারেনি রূপগঞ্জ। 226 রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র 37 ওভার 3 বলেই জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী। অপরদিকে মিরপুরের শ্বাসরুদ্ধকর ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে 4 উইকেটে জিতেছে মোহামেডান। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।